আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আজকের ক্লাসটি আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সকল জব প্রত্যাশী ভাই বোন এবং সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ভাই বোন যারা আছেন তাদের জন্যই আজকের এই ক্লাসটি। আর আজকে মূল ক্লাসটির পুরো নাম হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, অর্থাৎ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজকের এই টপিক থেকে ১ বা ২ মার্ক প্রশ্ন থাকেই। তো আজকের এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই টপিকটি যদি আমরা একটু খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকের টপিকের নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সে এমন কোনো কোথাও নাই যে প্রশ্ন নাই। এটাকে আবার আমরা বেসিক টপিকও বলি, যে এটা আপনার জানা খুবই প্রয়োজন। এছাড়াও আমি যদি আপনাকে বলি যে বেসিক টু অ্যাডভান্স, আজকের এই ক্লাসটি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, অর্থাৎ একটা কমপ্লিট আজকের একটা ক্লাস, যে ক্লাসটি করলে আপনি যেকোনো পরীক্ষায় মিনিমাম ১ মার্ক নিশ্চিত করতে পারবেন। আরেকটা বিষয় আমি সবসময় বলি যে আপনি শুধু বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুধু পড়লেন এটা দিয়ে আসলে কিছু হয় না। আপনাকে এমনভাবে পড়তে হবে যেই পড়াটা আপনার কি করবে? আপনার অনেক হেল্প করবে। কিরকম হেল্প করবে? যে আপনি যত দ্রুত প্রশ্ন সলভ করতে পারেন। কারণ চাকরি পরীক্ষায় বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আপনাকে যত দ্রুত, যত টেকনিক সহকারে সলভ করতে পারবেন তত আপনার জন্য ভালো। আর আজকের ক্লাসটি হচ্ছে বেসিক টু অ্যাডভান্স এবং টেকনিক সম্বলিত একটা ক্লাস। এমন একটা ফর্মুলা দেখাবো যেই ফর্মুলা দিয়ে হাজারো প্রশ্ন আপনি সলভ করতে পারবেন। আমি বারবার একটা কথা বলি যে কৌশলী হলে কম সময়ে বেশি সফলতা। ওয়ার্কই আসলে গেম চেঞ্জার। অর্থাৎ আপনি লাইফে যদি সাকসেস চান বা আপনি যেকোনো কিছুতে যদি ভালো করতে চান, তাহলে শুধুমাত্র আপনাকে কৌশলী না হলে কোনো উপায় নেই। আপনাকে তো বেসিক টু অ্যাডভান্স জানতেই হবে এবং কিছু কৌশল প্রয়োগ করতে হবে। চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করি। শুরু করার আগে আমি আমার একটু পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি শাকিল আহমেদ, আপনাদের দীর্ঘদিন ধরে আমি এই যে আপনার প্রায় ৩ থেকে ৫ বছর ধরে আমি বিভিন্ন ইংরেজি পড়াচ্ছি। তন্মধ্যে এই যে আপনাদের আ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং চাকরি প্রত্যাশী ভাই বোনদের প্রায় ৩ থেকে ৫ বছর ধরে আমি পড়াচ্ছি। এবং আমার এখানে মোটামুটি একটা ভালো একটা এক্সপেরিয়েন্স আছে। যে এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে পারি আজকের ক্লাসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ১ম এ যাওয়ার আগে আমরা বেশ কিছু জিনিস অবজার্ভ করব। সেটা হচ্ছে যে এই যে কন্ডিশনাল সেন্টেন্স, হ্যাঁ, এই কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আপনারা কয়েকটা জিনিস মনে রাখবেন। আমি আবারও একটা জিনিস বলি, ওই যে আপনি যদি কৌশলী হন, হ্যাঁ, একটা পরিকল্পনা থাকে, একটা প্ল্যান থাকে, একটা প্যাটার্ন থাকে, তাহলে আপনার সেই ক্ষেত্রে কি করা, সেখানে ভালো মার্ক পাওয়াটা ইজি হয়। ব্রেনের এলোমেলো জিনিস ব্রেন পছন্দ করে না, ব্রেন মনেও রাখে না। তাহলে আমরা একটু দেখতে পাচ্ছি যে আমরা যদি একটু খেয়াল করি এখানে ভালো মতো দেখতে পারবেন যে প্রশ্ন সংখ্যা কতটি। আমি আপনারা যদি বলেন বিভিন্ন বই এবং বিভিন্ন জায়গায় ঘেঁটে আমি দেখলাম বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষামূলক পরীক্ষায় প্রায় ২৫০টির মতো প্রশ্ন এসেছে। ঠিক আছে? এবং এই ২৫০টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ জায়গা থেকে হচ্ছে আপনার এই ২৫০টি প্রশ্ন তো অবশ্যই সলভ করবেন, কিন্তু বেসিক জায়গাটা হচ্ছে ৫ থেকে ১০ টা প্রশ্ন সলভ করলে আপনার সকল ২৫০ টা প্রশ্নর একটা আইডিয়া বা একটা কনসেপ্ট চলে আসবে। তো আমরা এখানে একটু দেখি, আমরা যদি একটু খেয়াল করি যে এখানে প্রায় কতটি প্রশ্ন দেখতে পাচ্ছেন, আমরা বলছি ১৮২টি। আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের মাস্টার বই, আমি আবার বলছি মাস্টার বইটা এমন একটা বই যেটা এই একটা বই পড়লে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করা যায়। হ্যাঁ, সেখানে প্রশ্ন আছে ১৮২টি এবং আমি হচ্ছে আপনার আরো আনুষঙ্গিক যেগুলো হচ্ছে মাস্টার বইটাতে ২১ এডিশন, এরপরে যে এই যে বিগত যে বছরগুলো, এবং আমি আরো কিছু বই ঘেটে প্রায় আরো ৩০টি প্রশ্ন সিলেক্ট করছি। টোটাল ২১২টি প্রশ্ন। অর্থাৎ ২১২টি প্রশ্ন পড়লে আপনার জন্য কন্ডিশনাল সেন্টেন্স থেকে আর পড়তে হবে না। এখন ২১২টি প্রশ্ন ফুল প্রশ্ন, বাট পড়তে হবে কয়টা? ১০ থেকে ১৫টা প্রশ্ন কনসেপ্ট বুঝতে পারলেই এই ২১২টি প্রশ্ন অটোমেটিক সলভ করতে পারবেন, যেটা আমি আজকের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাকে দেখাবো। শুধু আপনার কাজ হচ্ছে আজকে আমাদের এই জায়গা থেকে সম্পূর্ণভাবে একটু জাস্ট খেয়াল করবেন। এখন এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে মূলত ৫টি প্রশ্ন, অর্থাৎ ৫টি রুল জানলে হাজারো প্রশ্ন সলভ করতে পারবেন। কিন্তু এর মধ্যে আবার চলে আসি প্রশ্নের ধরন কয়টি। আমি এখান থেকে ৩টা জিনিস আইডেন্টিফাই করেছি। সেটা হচ্ছে এভারেজ প্রশ্ন, ইউনিক প্রশ্ন, কঠিন প্রশ্ন, সহজ প্রশ্ন। সহজ প্রশ্নগুলো এগুলো জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য রেখে দিব। বাকিগুলো যদি আমরা একটু চিন্তা করি যে এভারেজ প্রশ্নগুলো আমি আজকে সলভ করাবো। আবার এরপর হচ্ছে কি যে স্বতন্ত্র, অর্থাৎ কিছু ইউনিক প্রশ্ন আছে যেগুলো এক্সেপশনাল প্রশ্ন আছে, সেগুলো সলভ করাবো এবং আমি কঠিন প্রশ্ন সলভ করাই দিব। অর্থাৎ এই ৩টার কাজ আমি করে দিব। আর বাকি যে সহজ প্রশ্নগুলো আছে, আরো এভারেজ কিছু প্রশ্ন থাকবে, সেগুলো আপনি শুধুমাত্র চর্চা করবেন। সেটা আমি একটু ওয়েট, আমি সবই দেখাবো।
এখন আপনারা এখানে দেখতে পেলেন যে আমাদের আসলে একটা প্ল্যান হয়ে গেল যে আমি কতগুলো প্রশ্ন পড়বো, কতটুকু স্যার পড়াবে, কতটুকু আমি নিজে পড়বো। এভাবে পড়লে আমি মনে করি আপনারা এখান থেকে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবেন। এরপর আসি, আমাদের যদি একটু আপনাদেরকে দেখাই যে ভাইয়া এই প্রশ্নগুলো কোথায় কোথায় আসে। মানে আপনি অহেতুক পড়ে তো লাভ না, আগে তো জানতে হবে কোথায় কোথায় আসে। আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন, বিভিন্ন চাকরি পরীক্ষা, যেমন আমি বলতে পারি বিসিএস, প্রাইমারি, এনটিআরসি, ব্যাংক, 10 থেকে 20তম গ্রেডে, অর্থাৎ টোটাল যদি চিন্তা করি যে চাকরি পরীক্ষায় এই 5টা জায়গায় এই 10 থেকে 20তম গ্রেডে বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর থাকে। সেগুলো যেমন আমরা বলতে পারি খাদ্য অধিদপ্তর, হ্যাঁ, তারপরে ফুড, এরপর আরো অনেক আনুষঙ্গিক অনেকগুলো আছে। তো আমাদের এই 5টি সেক্টরে আমরা যদি চিন্তা করি চাকরি পরীক্ষা আসে। এখন আসেন বিভিন্ন ভর্তি পরীক্ষা কোনটা, আমরা যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জিএসটি। তারপরে এইগুলো তো আমাদের আগের থেকে এই বিশ্ববিদ্যালয়গুলো ছিল, কিন্তু নতুন করে এবছর কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়, অর্থাৎ এইচএসসি পাস করে যে অনার্সে ভর্তি হবেন তখন কিন্তু আমরা ভর্তি পরীক্ষা দিতে হয়, সেখানে কিন্তু ইংরেজি থাকে, এখান থেকে প্রশ্ন হয়। হ্যাঁ, এরপর যারা নার্সিং এ পড়ে দিবেন নার্সিং, যারা মেডিকেলে পরীক্ষা দিবেন মেডিকেল। তার মানে আপনারা একটু চিন্তা করেন যে বিভিন্ন চাকরি পরীক্ষা, বিভিন্ন ভর্তি পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন আসে। আর এইটার জন্য আমরা অ্যাডমিশনে পড়ি, আবার চাকরি পরীক্ষায় গিয়ে পড়ি, আবার 6, 7, 8, 9, 10 এ পড়ি। এত পড়ার দরকার আছে ভাই? আমি আজকের ক্লাসটা শুধুমাত্র কম্পিটিটিভ পরীক্ষার জন্য, একবার পড়লে আজীবন আর পড়তে হবে না, এটা শুধুমাত্র রিভিশন দিবেন। এটা গেল আমাদের কমপ্লিটলি যে পরীক্ষাগুলো, এটা আমরা একটু দেখলাম যে কোথায় কোথায় প্রশ্ন আসে। এখন আপনি তো এতক্ষণ আমি আপনাকে বললাম কোথায় প্রশ্ন আসে, কতগুলো প্রশ্ন, এগুলো হচ্ছে প্ল্যান, পরিকল্পনা। আপনার প্ল্যান পরিকল্পনা যত স্বচ্ছ হবে, যত ক্লিয়ার হবে, আপনি মনে রাখবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি তত এগিয়ে থাকবেন। এখন আমরা একটু টপিকে চলে যাই। যে টপিক আমি একটু পড়ানোর চেষ্টা করব সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্স আসলে কি, এটা আমরা আগে বুঝতে হবে। আমি যদি আপনাকে সহজ বাক্যে বলি কন্ডিশন, কন্ডিশন মানে কি, এই যে এই কন্ডিশনাল সেন্টেন্স এত কিছু ভুলে যান। আমি যদি বলি এই কন্ডিশন মানে কি, শর্ত। এই শর্ত কাকে বোঝায়? ইফ অথবা আনলেস। সহজ কথা, কন্ডিশনাল সেন্টেন্স কি, যদি কোনো বাক্য দ্বারা শর্ত বোঝায় সেটাই কন্ডিশনাল সেন্টেন্স। আর কন্ডিশনাল সেন্টেন্স চেনার উপায় বা ক্লু সেটা হচ্ছে ইফ অথবা আনলেস। আপনি ইফ অথবা আনলেস দেখলে চোখ বন্ধ করে বলবেন এখান থেকে কি থেকে আসে, কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন এসেছে। আমি তো এক কথায় বলে দিলাম যে কন্ডিশনাল সেন্টেন্সটা আসলে কি সেটা বুঝতে পারলেন। এখন এই কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা পার্ট ভাইয়া। কয়টা পার্ট? দুইটা পার্ট। এক নম্বর পার্ট যদি আপনাকে বলি সেটা হচ্ছে আমাদের কয়টি পার্ট? দুইটি পার্ট। একটা হচ্ছে কন্ডিশন পার্ট অথবা ইফ ক্লজ, আর একটা হচ্ছে রেজাল্ট পার্ট অথবা মেইন ক্লজ। সহজ বাক্যে সহজ চিন্তা, এখানে যা আছে এটা হচ্ছে বইয়ের ভাষা, মুখের ভাষায় মনে রাখবেন যে দুইটা পার্ট। একটা হচ্ছে কি, যে আমরা যদি বলি শর্ত থাকবে, আর এটাতে কি ফলাফল থাকবে। তাহলে আমরা কি বললাম, সহজ বাক্যে যদি বলি কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা পার্ট, একটা থাকবে শর্ত আর একটা হচ্ছে ফলাফল। এটাই হচ্ছে মূলত প্রশ্ন প্যাটার্নের এই জিনিসটা আপনার জানা জরুরি। এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা। আরেকটা জিনিস মনে রাখবেন, এই কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার। আমরা যদি একটু বলি জিরো কন্ডিশনাল, তারপরে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার, অনেক প্রিভিয়াস ইয়ার অনেক প্রশ্ন, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বা 10 থেকে 20তম গ্রেডের যে বা বিভিন্ন যে গুচ্ছ টাইপ, বিভিন্ন যেটা মানে হচ্ছে সাহিত্য শাসিত ইউনিভার্সিটি ছাড়া যে অন্যান্য ভার্সিটি গুলোতে আছে ওইগুলোতে এই প্রশ্নগুলো আসতে পারে। যে কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার? কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার? 4 প্রকার। এখন আমি আপনাকে একটু যাওয়ার আগে আপনাকে একটা জিনিস আমি বলবো, একটু খেয়াল করবেন যে এই কন্ডিশনাল সেন্টেন্সের জাস্ট একটা ফর্মুলা, আর 10 সেকেন্ড সময় নিব। আরেকটা জিনিস মনে রাখবেন, এই কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা মনে রাখবেন। এই স্ট্রাকচার কিভাবে দেখবেন? বাকি ইফ থাকলেই মনে বুঝতে পারবেন যে এটা কন্ডিশনাল সেন্টেন্স। বাকি ইফ থাকলে কি বুঝবেন? যেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো আপনি যখন বুঝে ফেলেন এটা কন্ডিশনাল সেন্টেন্স, এটার স্ট্রাকচার দুটো মনে রাখবেন। সাবজেক্ট ভার্ব, একটা কমা থাকবে, সাবজেক্ট মডাল ভার্ব। এখন এইটা হচ্ছে মেইন স্ট্রাকচার। মূল স্ট্রাকচার হচ্ছে কি, ইফ থাকবে, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট মডাল ভার্ব। অর্থাৎ দুইটা দেখেন, এটা ভার্ব, মডাল ভার্ব, দুইটা ভার্ব। জাস্ট এতটুকু মনে রাখবেন। আরেকটা জিনিস মনে রাখবেন যে ইফ অনেক সময় মাঝখানে চলে আসে, অর্থাৎ এই যে ইফ সাবজেক্ট ভার্ব, ইফ সাবজেক্ট মডাল ভার্ব বা ভার্ব সাবজেক্ট ভার্ব এভাবে আসতে পারে। এখন এত কিছু কি মনে রাখবেন? পড়ানোর জন্য পড়াইলাম, কিন্তু মনে রাখবেন একটাই, যে ইফ ইফ থাকবে, কমা থাকবে আর দুইটা ভার্ব থাকবে। জাস্ট এতটুকু মনে রাখলেই
হবে। আমি আপনাকে একটা ফর্মুলা দিচ্ছি, আমি জাস্ট একটা ফর্মুলা দিচ্ছি, এই ফর্মুলা দেখলে আপনি হাজার হাজার বাক্য মনে রাখতে পারবেন, হাজার হাজার বাক্য মনে রাখতে পারবেন। বলছি কি কন্ডিশনাল সেন্টেন্স ইফ এবং আনলেস, এটা দেখলে চিনবেন আর স্ট্রাকচারটা মনে রাখবেন, আর কিচ্ছু লাগবে না। আর এই যে আজকের যে ফর্মুলা দিচ্ছি, এই ফর্মুলা থেকে যত কন্ডিশনাল সেন্টেন্স আছে আপনি এখান থেকে প্রশ্ন সলভ করতে পারবেন। আমি আপনাকে কথা দিলাম, যদি এর মিল না পান তাহলে আমাকে বললেন, আপনি এর বিনিময়ে আপনাকে আমি আমার কোর্স ফ্রি দিয়ে দেবো, জান। এখন আসি, যদি বলি যে মাত্র একটি ফর্মুলা দিয়ে হাজার হাজার প্রশ্ন সলভ করতে পারেন, জাস্ট একটা ফর্মুলা, এর বাস্তব প্রুফ কিন্তু আমি আজকে ক্লাসের শেষ পর্যন্ত থাকেন দেখাবো, একটু পরেই আমি দেখাবো। একটু খেয়াল করেন, মাত্র একটু ফর্মুলা কিভাবে। আমরা বলেছিলাম ইফ সাবজেক্ট ভার্ব কমা সাবজেক্ট এমভি মানে হচ্ছে মডাল ভার্ব, তাই না? তাহলে ভার্ব কয়টা? ভার্ব হচ্ছে দুইটা। তাহলে আমরা একটু আসি, একটু খেয়াল করেন। যদি মনে করেন, আমরা যদি একটু খেয়াল করি, জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনালে কি বলছিলাম? জিরো কন্ডিশনালে মনে রাখবেন, যদি প্রেজেন্ট হয় তাহলে এই প্রথম ভার্বটা হচ্ছে কি প্রেজেন্ট, তাহলে পরে হবে কি প্রেজেন্ট। জিরো কন্ডিশনাল গেল, তারপর আমরা আসি ফার্স্ট কন্ডিশনাল। কি বললাম? ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল যদি প্রেজেন্ট হয় পরে বলবে উইল, ক্যান, মে প্লাস ভার্বের বেস ফর্ম। আবার দেখেন, যদি জিরো কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল হয়, যদি পাস্ট হয়, একটু লেখেন, জাস্ট এই একটা ফর্মুলা দিয়ে হাজার হাজার প্রশ্ন সলভ করতে পারবেন। তাহলে হবে উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। আবার লেখেন, যদি থার্ড কন্ডিশনাল হয় তাহলে হ্যাড প্লাস ভি3 মানে পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভি3 মানে কি পাস্ট পারফেক্ট। তাহলে পরে হবে এই উড, কুড, উড কুড অথবা উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস ভি3। আমি একটু ঘেমে যাচ্ছি কারণ আমার রুমে এসি নাই, ঠিক আছে, প্রচুর গরম। তো আমরা একটু খেয়াল করব যে এই কন্ডিশনাল সেন্টেন্স আমরা দেখলাম যে আমরা কি বললাম। আমরা এখানে যদি একটু ভালো করে দেখি যে আমরা কি বলছিলাম, যদি প্রেজেন্ট হয় তাহলে কি হবে প্রেজেন্ট। আর এই জিরো কন্ডিশনাল মানে ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। আমরা যদি বলি কি ইউনিভার্সাল ট্রুথ মানে সত্য ঘটনা, কি বললাম সত্য ঘটনা। আর যদি জিরো হয় তাহলে হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট মিন্স ভি1। হ্যাঁ, আমরা আরো বিস্তারিত দেখাবো, ওয়েট। এরপর দেখেন, যদি ফার্স্ট কন্ডিশনাল হয়, যদি প্রেজেন্ট হয়, ভাই এটাও তো প্রেজেন্ট, দুইটাই তো প্রেজেন্ট। মনে রাখবেন, জিরো কন্ডিশনাল হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য হতে হবে, আর ফার্স্ট হচ্ছে প্রেজেন্ট, ঠিক আছে, মানে বর্তমান হবে, চিরন্তন সত্য হতে হবে, বিষয়টা এমন নয়। এরপর কি বলবে উইল, ক্যান, মে প্লাস ভার্বের বেস ফর্ম। আবার দেখেন সেকেন্ড কন্ডিশনালে কি বলবে পাস্ট, উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা, আমাকে একটু খেয়াল করবেন তো, উইল, ক্যান, মে প্লাস ভার্বের বেস ফর্ম, এই উইল, ক্যান, মের পাস্ট হচ্ছে উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এরপরে দেখেন থার্ড কন্ডিশনাল যদি হয়, থার্ড কন্ডিশন চিনবেন হ্যাড প্লাস ভি3, কি থাকবে হ্যাড প্লাস ভি3, যাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলি। টেন্সে আমরা আরো ডিটেইলস বলবো, বাট এত কিছু এখানে মনে রাখার দরকার নেই, প্রতিযোগিতামূলক পরীক্ষায় যত শর্টকাটে শিখতে পারেন। হ্যাড প্লাস ভি3 থাকলে হবে উড, কুড, মাইট, হ্যাভ প্লাস ভি3। তাহলে আমরা কি বললাম উড, কুড, মাইট, হ্যাভ প্লাস ভি3। তাহলে জাস্ট এটা মনে রাখবেন। আমরা আরো স্বাভাবিক বলছি, জিরো কন্ডিশনাল প্রেজেন্ট, প্রেজেন্ট ফার্স্ট, প্রেজেন্ট থাকলে উইল, ক্যান, মে প্লাস ভার্বের বেস ফর্ম, সেকেন্ড পাস্ট থাকলে উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, থার্ড হ্যাড প্লাস ভি3 থাকলে উড, কুড, মাইট, হ্যাভ প্লাস ভি3। জাস্ট এই ফর্মুলাটা মনে রাখেন, আর বাস্তব প্রুফ দেখবেন একদম কন্ডিশনালে 100তে 100 হাজার হাজার প্রশ্ন আসলে আপনি সলভ করতে পারবেন শুধুমাত্র এই ফর্মুলা দিয়ে। আমরা কি এই কনসেপ্টে ক্লিয়ার? দুইটা ভার্ব থাকবে মনে রাখবেন, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, প্রেজেন্ট থাকলে উইল, ক্যান, মে প্লাস ভার্ব বেস ফর্ম, পাস্ট থাকলে উড, কুড, মাইট প্লাস ভার্ব বেস ফর্ম, আর পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি3 থাকলে উড, কুড, মাইট, হ্যাভ প্লাস ভি3। এই হচ্ছে বিষয়। জিরো কন্ডিশন হচ্ছে ট্রুথ, আর ফার্স্ট কন্ডিশন পসিবল মানে সম্ভব, সেকেন্ড কন্ডিশন মানে লেস পসিবল, থার্ড কন্ডিশন ইম্পসিবল।
তাহলে আমরা কি বললাম, ট্রুথ জিরো কন্ডিশনাল মানে সত্য, চিরন্তন সত্য। ফার্স্ট কন্ডিশনাল মানে সম্ভব। সেকেন্ড কন্ডিশনাল ফার্স্ট মানে একটু কম সম্ভব, সম্ভব কিন্তু একটু কম। আর থার্ড কন্ডিশনাল ইম্পসিবল, এটা সম্ভবই না। জাস্ট এই ফর্মুলাটা যদি মনে রাখেন, আমার মনে করি যে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার সমস্যা হওয়ার কথা না। যাই হোক, আমরা জাস্ট এটা একটা স্ক্রিনশট নিব বা একটা কিছু নিয়ে রেখে দিব। এখন আমরা চলে আসি প্রশ্ন সলভ করে। একটা জিনিস মনে রাখবেন যে উইল ক্যান মের একটা পার্থক্য বলেন। উইল ক্যান মের পার্থক্য বলেন। পার্থক্য এখানে ডিটেলস পড়ার দরকার নাই, এখানে জাস্ট মনে রাখবেন। এটা আমরা আপনার মডেলসে আরো ডিটেলস বলবো, তবে এখানে মনে রাখবেন যে এই প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে মনে রাখবেন উইল মানে করব বা ঘটবে মানে ফিউচার, ক্যান মানে পারি বা সম্ভব, মে মানে হচ্ছে অনুমতি বা হতে পারে বা প্রার্থনা, এই টাইপ, ঠিক আছে। তো উইল মানে করব বা ঘটবে, ক্যান মানে হচ্ছে পারি বা সম্ভব, মে মানে হচ্ছে অনুমতি অথবা হতে পারে। জাস্ট এতটুকু মনে রাখলে এই কন্ডিশনাল সেন্টেন্স অ্যান্সার করা যাবে। এখন আসি আমাদের যেই ফর্মুলাটা বললাম, ওই ফর্মুলা দিয়ে আমরা কয়েকটা বাক্য দেখি, এরপরে একদম রিয়েল প্রশ্নে যাব। চাকরি পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, মেডিকেল পরীক্ষায় প্রশ্ন এসেছে, এই প্রশ্নগুলো সলভ করাবো। একটু খেয়াল করেন, একটু ভালো করে দেখেন ভাইয়া। এখানে আমি যদি আপনাকে একটু বলি, আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে মনে হয় ভালো বুঝতে পারবো। এখানে দেখেন 1 নম্বর বলছে ইফ ইউ স্টে ইন দ্য সান ইওর স্কিন, এটা হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি 11-12 সালে আসছিল। একটু যদি আমরা একটু খেয়াল করি, বাকি কি আছে দেখেন, ইভ আছে। তাহলে ইফ ইউ স্টে, স্টে কি, স্টে হচ্ছে প্রেজেন্ট, এটা কি প্রেজেন্ট, আর প্রেজেন্টকে আমরা স্বাভাবিকভাবে V1 বলি। আরো শর্টকাট আছে, আরো কিছু আছে, যেহেতু আজকে আমাদের এটা প্রথম ক্লাস, হ্যাঁ, এই জন্য আমরা কি করতেছি, আমরা এই V1 গুলোতে যাচ্ছি না, শুধু একটু খেয়াল করেন প্রেজেন্ট মানে V1। ইফ ইউ স্টে ইন দ্য সান ইউর স্কিন ড্যাশ। আচ্ছা আমাকে একটু বলেন জন, ইফ ইউ স্টে, স্টে মানে হচ্ছে থাকা, ইন দ্য সান, সান মানে হচ্ছে কি, সান মানে হচ্ছে রোদে। তুমি যদি রোদে অবস্থান করো, তোমার চামড়া কি যাবে, তোমার চামড়া পুড়ে যায়, তাই না? এটা তো ইউনিভার্সাল ট্রুথ। গ্রামের দিকে যাবেন, যে দেখবেন অসংখ্য মানুষ অনেকটা কালো হয়ে যায়, কেন? কারণ তারা প্রচুর রোদের মধ্যে থাকে। হ্যাঁ, তো আমরা কি বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে যদি রোদে অবস্থান করে, তাহলে কি, রোদে অবস্থান করলে চামড়া পুড়ে যায়। এটা কি ইউনিভার্সাল ট্রুথ না, চিরন্তন সত্য না? তার মানে এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল কি হয়, তাহলে ইওর স্কিন বার্নড, আমরা এই যে শূন্যস্থান দেওয়া থাকবে বিওয়ারেন্টি, ঠিক আছে, এভাবে শূন্যস্থান দেওয়া থাকবে। তাহলে আমরা একটু খেয়াল করি যে তোমার চামড়া কি করে যাবে, তোমার চামড়া কি পুড়ে যেত না? তাহলে আমরা একটু যদি ভালো করে খেয়াল করি, এখানে ব্র্যাকেটে দেওয়া থাকবে বার্ন, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা বলতে পারি, তাহলে आंसर কি হবে, ইওর স্কিন বার্নস। বার্নস মানে হচ্ছে কি, পুড়ে যাওয়া, তার মানে এটা কি, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এরপরে দেখেন এটা হচ্ছে কি জিরো কন্ডিশনাল। সেকেন্ড প্রশ্ন, ইফ ইউ স্টে ইন দ্য সান ইওর স্কিন, এখানেও দেখেন স্টে প্রেজেন্ট আছে, তার মানে এটা কি হবে, এটা হবে উইল বার্ন, উইল প্লাস ভার্বের বেস ফর্ম উইল বার্ন। আচ্ছা ভাইয়া আমাকে একটু বলেন তো, উপরে সেম বাক্য 1 এবং 2 নম্বর বাক্য বার্নস দেখলেন এবং উইল বার্ন দেখলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগুলো একটু জটিলতা সৃষ্টি করে, তবে ভয়ের কারণে আমি একটু বলি। যদি শূন্যস্থানে 1-2 অপশনে দুইটাই থাকে, অপশনে কয়টা থাকে, অপশনে দুইটাই থাকে, তাহলে आंसर এটা রাইট। যদি অপশনে কয়টা থাকে, অপশনে দুইটাই থাকে, তাহলে आंसर রাইট কোনটা, প্রথমটা রাইট। আর যদি অপশনে প্রথমটা না থাকে, দ্বিতীয়টা থাকলে দ্বিতীয়টা রাইট। অপশনে দুইটা থাকলে প্রথমটা রাইট, প্রথমটা না থাকলে দ্বিতীয়টা রাইট। এটা জাস্ট মনে রাখলেই হবে। তাহলে আমরা বুঝলাম যে এটা ইউনিভার্সাল ট্রুথ হলে প্রথমটা রাইট, এটার বেশি গুরুত্ব হচ্ছে 100%, হ্যাঁ। আর সেকেন্ডটা হচ্ছে কি 95%, যদি অপশনে দুইটাই থাকে। আর যদি দুইটা না থাকে তাহলে তো একদম জটিল, স্বাভাবিক একদম সহজ স্বাভাবিকভাবে আপনি आंसर করতে পারবেন। এরপরে দেখেন ইউ স্টেড, স্টেড মানে কি ভাইয়া, বি2 মানে পাস্ট। যদি পাস্ট থাকে পরে কি বলবে, উড কুড মাইট প্লাস কি বলবে বলেন তো, উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে आंसर কি হবে, উড বার্ন, কি হবে, উড বার্ন। এরপরে দেখেন ইফ ইউ হ্যাড স্টেড, ইফ ইউ হ্যাড স্টেড, হ্যাড প্লাস V3, স্টেড কি, এটা হচ্ছে V3। আমরা জানি যে হ্যাড প্লাস V3 থাকলে কি হবে, উড কুড মাইট হ্যাভ প্লাস V3, তাহলে আমাদের কি হবে, উড হ্যাভ বার্নড। একটু আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা একটু যদি বলি
সহজ বাক্যে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে V1 হচ্ছে প্রেজেন্ট, V2 হচ্ছে পাস্ট, V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। V1 যেমন আমরা বলতে পারি নো, নিউ, নন। এরপরে দেখেন আমরা যে এটার যেমন স্টেট V1 V2 V3, এখানেও তেমনি বার্ন, হ্যাঁ, V2 V3 সেম হয়। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কোনটা V1, কোনটা V2, কোনটা V3, এটা এখানে বুঝতে পারলাম। তাহলে আমরা বললাম প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে জিরো কন্ডিশনাল হলে কি হবে, V1 ইওর স্কিন, তোমার চামড়া পুড়ে যেত, এটা থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়েছে। এরপরে দেখেন স্টে কি V1, প্রেজেন্ট থাকলে কি হবে, উইল প্লাস ভার্ব এস ফ্রম উইল বার্ন। কিন্তু দেখেন স্টেট কি পাস্ট, এই জন্য বার্নের পাস্ট হচ্ছে কি বার্নড, সরি ওকে। স্টেট থাকবে উড প্লাস ভার্ব বেস ফ্রম উড বার্ন। তারপরে দেখেন হ্যাড প্লাস V3 থাকলে কি হবে, উড হ্যাভ বার্ন, বার্নের V3 হচ্ছে বার্ন, তাহলে কি হবে উড হ্যাভ বার্ন। এটাই মূলত হচ্ছে বিষয়। আরেকটা জিনিস মনে রাখবেন, অনেক সময় মনে রাখবেন এই ইফ থাকে না, অনেক সময় কি থাকে না, ইফ থাকে না, তখন বাক্যটা হয় ইউ হ্যাড স্টেড ছিল না, এটা হয় হ্যাড ইউ স্টেড। আবার বলছি কি অনেক সময় ইফ থাকে না, এই যে 4 নাম্বার থার্ড কন্ডিশনালে থাকে না, তখন ইফ বাদ দিয়ে হয় হ্যাড ইউ স্টেড। এখানে ছিল কি ইফ ইউ হ্যাড স্টেড, এটা হলো হ্যাড ইউ স্টেড, মানে হচ্ছে হ্যাড সাবজেক্ট V3, এটা থাকলেও এই আনসারটাই হবে, এটা থাকলেও কি হবে এই আনসার, মানে হ্যাড ইউ স্টেড ইন দ্য সান ইওর স্কিন উড হ্যাভ বার্নড। বুঝাইতে পারলাম? কন্ডিশনাল সেন্টেন্সে যদি ইফ না থাকে, এইটাতে আমরা আরো বিস্তারিত সামনে প্রশ্ন দেখলে বুঝতে পারবো, তবে মনে রাখবেন ইফ বাদ গেলে হ্যাড ইউ স্টেড। জাস্ট এই ফর্মুলাটা মনে রাখতে পারলে হাজার হাজার প্রশ্ন ভাইয়া সলভ করতে পারবেন। জাস্ট আমি আপনাকে একটু দেখাচ্ছি, একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন। এখন মনোযোগ দেওয়ার সময় শেষে আমরা যদি একটু আসি, তাহলে আমরা একটু ভালো মতো বুঝাইতে পারবো। এখানে একটু বেসিক কথাবার্তা বলেছি। আমরা যদি আসি যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে জিরো কন্ডিশনাল, দেখেন পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, এই প্রথম রুলটা থেকে প্রশ্ন হয়, তবে খুব কম, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন হয়, চাকরি পরীক্ষায় খুব একটা আসে না, আসলেও বেসিক আকারে আসে। আরেকটা আছে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট। মনে রাখবেন 1 নম্বর দেখেন ইফ ইট ইজ উইন্টার ইট ফিল কুল। আচ্ছা বলেন তো এখানে কি আছে, দেখেন তো ইজ কি V1 প্রেজেন্ট, ইজ কি প্রেজেন্ট, তাই না? প্রেজেন্ট থাকলে পরে কি হয় বলেন তো, এই যে ফিল থাকলে ইট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস হবে, ইট ফিলস। ইফ ইট ইজ উইন্টার ইট ফিলস কুল, কারণ আমি আপনাকে বলেছিলাম যদি আমরা প্রত্যেকে জানি কি সামার গরমকালে কি আমরা কি সরি শীতকালের কথা বলছে, শীতকালে আমরা কি করি ঠান্ডা অনুভব করি না, শীতকালে ঠান্ডা অনুভব করি না, এটা ইউনিভার্সাল ট্রুথ না, চিরন্তন সত্য না? এই জন্য প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট হবে। কিন্তু আবার যদি পাস্ট থাকে, যেমন ইফ আই আস্কড হার টু কাম উইথ আস, আমি তাকে জিজ্ঞেস করলাম কাম টু উইথ আস, আমাদের সাথে কি আসতে, কিন্তু বলতো শি অলওয়েজ সেইড নো। তার মানে দেখেন এই যে আস্কড B2 পাস্ট, এই যে সেইড B2 পাস্ট। তাহলে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে এই ক্ষেত্রে ভালো করে মনে রাখবেন, যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, চিরন্তন সত্য হয়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, এই 2 নম্বরটা কিন্তু হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম। যদি অভ্যাসগত কর্ম হয় তাহলে আপনি চোখ বন্ধ করে পাস্ট করে দিবেন, ঠিক আছে, অথবা প্রেজেন্ট করে দিবেন, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, পাস্ট থাকলে পাস্ট। এটা হচ্ছে জিরো কন্ডিশনালের ফর্মুলা। এখন আমরা একটু আসি, একটু প্রশ্ন সলভ করি। দেখেন এই প্রশ্নটা আমরা যদি একটু দেখি, এখানে দেখেন হুইচ অন অফ দ্য ফলোইং ইউজেস জিরো কন্ডিশনাল, এটা জগন্নাথ ইউনিভার্সিটির 2012-13 সেশনে আসছিল। এখানে বলছে কি হুইচ অন অফ দ্য ফলোইং ইউজেস জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল সেন্টেন্সটি কোনটি বলেন তো আমাকে একটু ভালো করে বলেন। আমরা যদি বলি ইফ হি কেম, এই যে কেম কি V2, উড গো, ইফ হি কাম আই উইল গো, ইফ ইউ কেম আই উড গো, বলছে ইফ ইউ কাম আই উইল গো। সি নাম্বারে দেখেন ইফ ইউ হিট, এই হিট বানানটা একটু মিস্টেক আছে, এটা হবে এই হিট, এই সিট হিট, হ্যাঁ
হিট আইস ইট মেল্টস। ডি নাম্বার আছে ইফ হি হ্যাড কাম আই উড গো। আচ্ছা ভাইয়া আমাকে একটু বলেন তো এই চারটা অপশনের মধ্যে কোনটা? এই হিট মানে কি আইস যখন গরম করি তখন সেটা মেল্ট মানে কি গলে যায় না? আমরা যখন আইস গরম করি তখন সেটা কি গলে যায় না? আচ্ছা আমাকে একটু বলেন তো যেটা আইস গলে গেলে এটা ইউনিভার্সাল ট্রুথ না, চিরন্তন সত্য না? তাহলে অ্যান্সার সি রাইট। ঠিক আছে, তাহলে ইফ ইউ হিট, এই হিট হচ্ছে কি বি ওয়ান ছিল, এই যে মেল্টস বি ওয়ান মানে প্রেজেন্ট, দুইটাই কি প্রেজেন্ট প্রেজেন্ট। আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? দেখেন এখন ইফ হি কেম আই উড গো বলছে যদি সে আসে আমি যাব, এটা কি ইউনিভার্সাল ট্রুথ হয়? সে আসলে আমি যাব, নাও যেতে পারি, এটা তো বিষয় না। আর এগুলো তো বাকিগুলো এ নাম্বার হবে না, বি নাম্বার হবে না, ডি নাম্বার হবে না। ঠিক আছে, কিন্তু সি নাম্বারটা ইউনিভার্সাল ট্রুথ এটা হবে, কারণ এই যে চেয়েছে জিরো কন্ডিশনাল, কোনটি জিরো কন্ডিশনাল? এবং এই প্রশ্নটা আসছে অনলাইন ইংলিশ গ্রামার বাই অ্যান্থনি হাক্স। হ্যাঁ, তার জিরো কন্ডিশনাল অংশে হুবহুব এই প্রশ্নটা দেওয়া আছে এবং পরীক্ষা আসছে কত জগন্নাথ ইউনিভার্সিটি 12-13 সেশনে। এগুলো আপনারা একটু জেনে রাখবেন। কন্ডিশনাল সেন্টেন্স আমাদের আশা করি ক্লিয়ার। এখন আসি ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে কি বলছিলাম আমরা প্রত্যেকে মনে আছে আশা করি। ফার্স্ট কন্ডিশনালে বলেছিলাম কি বলেছিলাম, যদি প্রেজেন্ট থাকে পরে কি বসবে ভাইয়া? প্রেজেন্ট হবে। যদি প্রেজেন্ট থাকে পরে কি বসবে? উইল ক্যান মে প্লাস ভার্বের বেস ফর্ম। এটা কোনটা? এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। তাহলে আমরা একটু আসি এখানে কি বলছে 2 নাম্বার প্রশ্নটা কোথায় কোথায় আসে একটু খেয়াল করেন। 18তম বিসিএস, 18তম বিসিএস, এরপরে দেখেন চট্টগ্রাম ইউনিভার্সিটি, সংস্থাপন বিভিন্ন মন্ত্রণালয়, হ্যাঁ, মাধ্যমিক সহকারী শিক্ষক, পাস্ট পাবনা, হ্যাঁ, রাজশাহী ইউনিভার্সিটি, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর। অর্থাৎ এটা যদি প্রশ্ন করেন বিভিন্ন পরীক্ষা আসে, তবে উল্লেখিত কয়েকটা জায়গা আমরা তুলে ধরেছি। দেখেন ইফ ইফ আছে, প্রশ্ন কি দেখতে পাচ্ছেন ইফ আছে কিনা? ইফ আছে, ইফ পরে আছে, তারপরে দেখেন ইফ ইজ কি? ইজ হচ্ছে ভি ওয়ান প্রেজেন্ট। তাহলে ইফ আর রুবি ইজ হিটেড ইট ড্যাশ টেম্পোরালি লস ইটস কালার। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? আমরা যখন ভি ওয়ান পাইলাম, প্রেজেন্ট ইনডিফিনিট পাইলাম, পরে কি বসতে পারে? উইল, ক্যান, মে। এখন অপশনে কি কি আছে দেখেন তো। হ্যাজ কি হবে? নো। ডাজ কি হবে? নো। উড তো পাস ফ্রম, এটা তো ইজ প্রেজেন্ট ফর্ম, তার মানে ওটাও হবে না। তার আনসার কি? উইল। একবার সহজ বাক্যে যদি চোখ বন্ধ করে বলি ইজ প্রেজেন্ট আছে, তার মানে উইল ক্যান মে কোথায় আছে? এই যে উইল আছে, এটা। বাকিগুলো সব ভুল। এখন আপনি বলছিলেন উইলের পরে ভাইয়া ভার্বের বেস ফর্ম, আপনি তো এখানে টেম্পোরারিলি, তাহলে আমাকে এখানে একটু কনফিউজ না যে আপনি বলছিলেন ভিয়ন কিন্তু এখানে টেম্পোরারি। মনে রাখবেন আমরা একটু বলি যে অক্সিলারি ভার্ব কোনগুলো? এই যে উইল, হ্যাঁ, মে, মাইট, এগুলো মডাল ভার্ব, বাট মডাল ভার্ব অক্সিলারি ভার্বের অংশ। তো এদের পরে অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব। মনে রাখবেন তাহলে অক্সিলারি ভার্ব কোনটা? উইল। উইল থাকলে এদের পরে কি অ্যাডভার্ব বসতে পারে। এই টেম্পোরারিলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এই যে লস, এই লসটা হচ্ছে ভি ওয়ান, বাট আপনার বেসিক দুর্বল হওয়ার কারণে আপনি কিন্তু সাধারণত এটাতে ভুল করে বসতেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইফ আর রুবি ইজ হিটেড, এখানে কি বললাম? যখন আমরা ইফ দেখে কন্ডিশনাল সেন্টেন্স শিওর হয়ে নিলাম, এরপরে কি আছে? ইজ। ইজটা কি প্রেজেন্ট ইনডিফিনিট ক্লিয়ার হয়ে গেলাম, ফার্স্ট কন্ডিশনাল। তারপরে কি বলবে? উইল প্লাস ভার্বের বেস ফর্ম। তার আনসার কি হবে? উইল প্লাস ভার্বের বেস ফর্ম। এই যে উইল আর লস হচ্ছে ভার্বের বেস ফর্ম। দেখছেন প্রশ্ন কি ইজি? এটা আমি একটু প্যাচ লাগানোর ক্রিয়েট করেছি, এই জন্য এগুলো হচ্ছে অ্যাভারেজ প্রশ্ন, বাট এর থেকে ইজি প্রশ্নগুলো আপনি টুরি মেরে সলভ করতে পারবেন। ঠিক আছে, এরপরে দেখেন এই জায়গাটা খুব একটা প্রশ্ন আসে না, তবে এই প্রশ্নগুলো আসলেও আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে, সাধারণত চাকরি পরীক্ষায় খুব কম আসে, তবে বেসিক আকারে জেনে রাখা ভালো। 2 নম্বর প্রশ্নটা দেখেন, আমি আবারও বলছি এইখানে যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো হচ্ছে অ্যাভারেজ প্রশ্ন, ইউনিক প্রশ্ন, যেগুলো একদম ইজি। ওগুলো আমি নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক হিসেবে দিব, সেগুলো আপনারা কমপ্লিট করার পরে সেগুলো আমাকে আবার আপনারা কি করবেন? জমা দিবেন, এবং আপনাদের যে যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো নিয়ে এবং একটু আমরা একদম একটা প্রশ্ন সলভ ক্লাস নিয়ে ফেলবো। ওকে, তো সেটা কোন বইয়ের উপর? যে ওই যে মাস্টার বই কন্ডিশনাল সেন্টেন্সের যে পার্ট আছে, যে 182টি প্রশ্ন আছে এবং আমার দেওয়া আরো 30টা, প্রায় 212টি প্রশ্ন ধীরে ধীরে সলভ করাবো। একটু আসি, আমি আপনাকে যদি এখানে একটু দেখাই, এখানে কি আছে। 3 নাম্বার প্রশ্ন দেখেন, ইফ হি ড্যাশ অন টেলিং লাইস নোবডি উইল বিলিভ আ ওয়ার্ড হি সেইস। আচ্ছা, প্রথমে শিওর হয়ে নিব এটা কি আছে।
ইফ কন্ডিশনাল, আমি শিওর হয়ে নিলাম এটা ইফ কন্ডিশনাল। এখন এরপরে কি আছে দেখেন, উইল বিলিভ, উইল বিলিভ, তার মানে আপনাকে বলছিলাম না ইফ কন্ডিশনাল আছে, উইল বিলিভ আছে, আপনি পেয়ে গেছেন। একটা অংশ প্রেজেন্ট থাকলে পরে বসে উইল প্লাস ভার্বের বেস ফর্ম, মানে ফার্স্ট কন্ডিশনাল। তাহলে এটা কি হইতে হবে V1, এটা কি হইতে হবে V1 অথবা প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? তাহলে আমরা একটু আসি এখানে কি কি আছে। উইল বিলিভ তো অলরেডি পেয়ে গেছি, এটা নিয়ে তো আর কোনো কথা নাই, তার মানে ডি নাম্বার বাদ। এখন এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, তিনটা প্রশ্ন হতে পারে, তাই না? আমি আবার বলছি এখানে কিন্তু একটি ইউনিক প্রশ্নগুলো এবং যেগুলো অ্যাভারেজ সেগুলো রাখা হয়েছে, যেগুলো সহজ মানে যেগুলো পরীক্ষা আসবে সেগুলো আপনারা তো পারবেনই, তারপরেও আমি ওটা শেষের দিকে সলভ করবো। আগে এই প্রশ্নগুলো বোঝেন। দেখেন এখানে কি আছে আমরা একটু দেখি, এখানে কি আছে। এখন আপনারা দেখেন গো, কন্টিনিউয়াস, গোস, তিনটাই তো ভাইয়া প্রেজেন্ট, তাহলে আপনি কোনটা আনসার দিব? এখন আপনার দেখার বিষয় এই হি কে দেখায়, হি কোনটা? সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। কোথায় আছে? বি এবং সি, তার মানে এ নাম্বার বাদ। এখন আমাকে বলেন এই বি সি আপনি যখন বুঝে গেলেন, এগুলো বেসিক জানার কারণে আমি যে ফর্মুলা দিয়েছি এই ফর্মুলা জানার কারণে এ নাম্বার এবং ডি নাম্বার বাদ দিয়ে দিলেন। এখন মজার বিষয় হচ্ছে কন্টিনিউয়াস গোস দুইটাই তো রাইট, কোনটা দিব? এই যে যাদের বেসিক দুর্বল, ঠিক আছে, বেসিক দুর্বল হলে আপনি কিন্তু এই নাম্বারটা বাদ দিতে পারতেন না। এখন বিসি কনফিউজিং, এই জায়গায় একটু প্যাচ লাগাই দিলে তো আপনি ঝামেলায় পড়বেন, ঝামেলাগুলো আমি দূর করাচ্ছি। এখানে কি আছে? অন। মনে রাখবেন কিছু ফ্রেজাল ওয়ার্ড আছে যেটা গোর পরে ওয়ান বসে, গোর পরে ওয়ান বসলে সেটার অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া। কি যাওয়া? চালিয়ে যাওয়া, হ্যাঁ, চালিয়ে যাওয়া। এখন আমার মনে প্রশ্ন আসলো গো ওয়ান, গো ওয়ান, গো ওয়ান, তাহলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হলো গোজ ওয়ান, তার মানে সি নাম্বারটা রাইট। বি নাম্বারটা কেন হলো না? মনে রাখবেন কন্টিনিউ সবসময় একা বসে, কখনো অন বসে না, এই জন্য বি নাম্বারটা বাদ। তাহলে এই প্রশ্নে কি বুঝতে পারলেন? এই প্রশ্ন থেকে বুঝতে পারলাম যাদের বেসিক ভালো না তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় খারাপ করবে নিশ্চিন্তে, কারণ এখানে যে অপশনগুলো দেওয়া আছে এগুলো আপনাকে বাদ দিতে শিখতে হবে। কারণ একটা প্রশ্নের সময় পাবেন আপনি কি 30 সেকেন্ডের মতো, এত দ্রুত যদি বাদ না দিতে পারেন, এটা এই জন্য বলি, আমি বারবার বলি বেসিকটাকে স্ট্রং করেন। তাহলে আমরা একটু বলি কি ইফ ই ড্যাশ অন টেলিং। এখন প্রশ্ন হচ্ছে আমি প্রথমে বুঝবো কি ইফ কন্ডিশনাল আছে, উইল বিলিভ আছে, আমি ক্লিয়ার হইলাম। উইল বিলিভ মানে হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল মানে V1, তার মানে প্রেজেন্ট আসতে হবে। প্রেজেন্ট কোথায় কোথায় আছে? ডি নাম্বারটা আগেই বাদ দিলাম, কারণ ডি নিয়ে ভাবার দরকারই নেই, কারণ অলরেডি আছে। এখন এ বি সি নাম্বার আসতে পারে। এখন এই তিনটার মধ্যে কোনটা? আমরা যে সাবজেক্ট দিচ্ছি হি, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস, এই জন্য গোটা বাদ দিয়ে দিলাম। এখন আসি বি এবং সি, বি এবং সির মধ্যে কি কোনটা হবে? এখানে দেখেন অন আছে, অনটা কি জানেন? অনটা হচ্ছে গো ওয়ান, একটা ফ্রেজাল ওয়ার্ড। এই ফ্রেজাল ওয়ার্ড একটা মেমোরাইজিং পার্ট আছে, যেখানে একটা লিস্টেড ভোকাবুলারি, যেখানে আমরা প্রায় খুবই গুরুত্বপূর্ণ 300 সিলেক্টেড ফ্রেজাল ওয়ার্ডস, ওইখান থেকে মূলত পরীক্ষায় কমন পড়ে, সেই জায়গাগুলো পড়লে আপনি এই ফ্রেজাল ওয়ার্ডগুলো পেয়ে যাইতেন। ঠিক আছে, তার মানে এই যে গো ওয়ান, তাহলে आंसर কি হবে? সি নাম্বার, বি নাম্বারটা হবে না। তার মানে একটা প্রশ্ন আপনার স্বাভাবিকভাবে যখন ইজি হয় তখন আপনার তিনটা অপশনই বাদ দেওয়া যায়, কিন্তু যখনই একটু এভারেজ বা একটু জটিল করে তখন এরকম ভাবে প্যাচ লাগাই দিয়ে আপনার ব্রেনটাকে মানে কি করে ফেলে, স্টাক মানে হচ্ছে বন্ধ করে ফেলবে, আপনি চিন্তার সুযোগ পাবেন না। চিন্তার সুযোগ তারাই পাবে যারা বেসিক স্ট্রং, যারা বেসিক গুলোকে আগে ক্লিয়ার করে নেয়, ফাউন্ডেশনটা ক্লিয়ার নেয়। এই ফাউন্ডেশন গুলো কিন্তু আমরা ক্লিয়ার করতেছি প্রত্যেকটা টপিকে। ওকে, এখন আসি আমরা এভাবে আমরা কিন্তু একটু বুঝালাম, বোঝানোর পরে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা মজার বিষয় হচ্ছে কি জানেন? 4 নম্বর প্রশ্নটা একটু দেখেন, ইফ দ্য প্রাইস ইজ লো দ্য ডিমান্ড। আচ্ছা ভাই আমাকে একটু বলেন তো, এটা জাতীয় সংসদ সচিবালয়, প্রাথমিক সহকারী শিক্ষক, ওই যে যারা প্রাইমারি শিক্ষক হয়, এই দুইটা জায়গায় এসেছিল ইফ দ্য প্রাইস ইজ লো। এখানে কি আছে? ইফ আছে। এখানে কি আছে? ইজ আছে। ইজ কি V1 মানে প্রেজেন্ট। তাহলে ইফ দ্য প্রাইস ইজ লো বলছে দাম কমলে চাহিদা বাড়ে, দ্য ডিমান্ড চাহিদা বাড়ে, তাহলে কোথায় দেখেন প্রেজেন্ট থাকলে কি হয়? উইল প্লাস ভার্বের বেস ফ্রম। এ নাম্বারে আছে নাই বাদ, বি নাম্বারে উড আছে, উড থাকলে তো পাস্ট, এটা হবে না। সি নাম্বার এবং ডি নাম্বার, এখানে দেখেন উইল বি, উইল প্লাস ভার্বের বেস ফ্রম, উইল ইনক্রিজ, উইল প্লাস ভার্বের বেস ফ্রম। এখন সি এবং ডি তে প্যাচ লাগাই ফেলছে। এখন এই জায়গায় আপনি কি করবেন বলেন?
এই জায়গায় আমি আপনাকে বলবো সহজ বাক্যে সহজ চিন্তা করবেন যে এখানে কি আছে, উইল বি ইনক্রিজড আর উইল ইনক্রিজ। মনে রাখবেন এই সি নাম্বারটা হচ্ছে প্যাসিভ আর ডি নাম্বারটা হচ্ছে অ্যাক্টিভ। এটা হচ্ছে আমরা ভয়েস নামে একটা টপিক আছে, সেই টপিকে আমরা এগুলোর ডিটেলস পড়াবো। তারপরেও এত জটিল হওয়ার চাপ নেওয়ার কিছু নাই। মনে রাখবেন এই যে প্যাসিভ এবং হচ্ছে অ্যাক্টিভ, সহজ বাক্যে মনে রাখবেন সাবজেক্ট যখন নিজে কাজ করে সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর সাবজেক্ট নিজে না কাজ করে সেটা হচ্ছে প্যাসিভ। তাহলে একটু আসে, চাহিদা দাম কমলে চাহিদা বাড়ে। এখন আপনি আমাকে বলেন উইল বি ইনক্রিজ মানে কি, চাহিদা বাড়ানো হবে, আর উইল ইনক্রিজ মানে কি চাহিদা বাড়বে, কোনটা হবে? এখন ওই যারা ইকোনমিক্স আছে না, ইকোনমিক্সে যারা পড়াশোনা করেন তারা একটা জিনিস ভালো করে জানেন, অর্থনীতি কথা আছে, দাম কমলে স্বাভাবিক হারে চাহিদা বাড়ে, তাকে বাড়ানো লাগে না। তার মানে স্বাভাবিক জিনিস, সাবজেক্ট দ্য ডিমান্ড, চাহিদা নিজে নিজেই বাড়ছে, তার মানে এটা কি, এই জন্য উইল ইনক্রিজ। অ্যান্সার কি হবে? ডি নাম্বার। তাহলে এই প্রশ্নের অর্থ হচ্ছে দ্য প্রাইস ইজ লো, দ্য প্রাইস ইজ লো, দাম কমলে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা বাড়ে, এটা স্বাভাবিক জিনিস, আর স্বাভাবিক জিনিস হলে অ্যাক্টিভ হয়, আমরা উইল ইনক্রিজ দিলাম। এখন এটা হচ্ছে আমাদের এখানকার মূল প্রশ্ন এবং মূল সেটআপ, আশা করি আমরা ক্লিয়ার। এরপর আসি পরবর্তী প্রশ্ন। তাহলে আমরা এতক্ষণ যা দেখালাম তা দেখালাম হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, এগুলো কি দেখালাম? ফার্স্ট কন্ডিশনাল। এখন দেখাবো সেকেন্ড কন্ডিশনাল। আর এই সেকেন্ড কন্ডিশনালটা মজার, সেটা হচ্ছে কি, আমরা বলেছিলাম V2 মানে পাস্ট থাকলে উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। জাস্ট এতটুকু মনে রাখলেই এখান থেকে আনসার করতে পারবেন। আমরা একটা প্রশ্ন দেখাই, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। 6 নাম্বারটা দেখেন, ইফ আই ওয়ার ইউ আই হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি। 13তম বিসিএস মেডিকেল, হ্যাঁ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় এসেছে। তার মানে দেখেন এটা কিন্তু বিসিএস পরীক্ষায় এসেছে। ইফ আই ওয়ার ইউ আই হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি। এখন এই জায়গাটাই মজার বিষয় হচ্ছে ইফ আছে, এরপর কি আছে? ওয়ার আছে। ওয়ার কি? V2। যদি পাস্ট লিমিট থাকে তাহলে উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে কোথায় কোথায় আছে দেখেন, বি নাম্বারে উইল বাদ, সি নাম্বারে শুধু হ্যান্ডেল বাদ, ডি নাম্বার দেখেন উড হ্যাভ, হ্যাভ থাকার কারণে এটাও বাদ। তার আনসার কি হবে? আনসার এ নাম্বার। এগুলো হচ্ছে স্বাভাবিক প্রশ্ন, এগুলো হচ্ছে স্বাভাবিক, কোনো প্যাচ নাই, আমি যা পড়াইছি ডিরেক্ট। কিন্তু এর আগে যে দুইটা প্রশ্ন দেখালাম ওরকম প্রশ্ন কম আসে, বাট মাঝে মধ্যে দিয়ে দেয়, প্রশ্ন একটু কঠিন করলে ওই রকম প্রশ্নগুলো দিয়ে দিবে। তাহলে আমরা এটা আনসার করতে পারি, আনসার হচ্ছে এ। তাহলে ইফ, ইফ হচ্ছে কন্ডিশনাল, ওয়ার পাস্ট, তার মানে কি উড প্লাস ভার্বের বেস ফর্ম। আনসার এই নাম্বারটা এভাবে হয়ে যাবে। এরপরে দেখেন এখানে আরেকটা প্রশ্ন বলছে, দেখেন 7 নাম্বারটা, ইফ উড বি প্লেজেন্ট বেটার, অথবা এটা ইফ না, এটা হচ্ছে আই, হ্যাঁ, ওকে, আই উড বি প্লেজেন্ট বেটার ইফ উই ড্যাশ টু গো। আচ্ছা ভাইয়া এখানে কি হতে পারে? একটু সহজ বাক্যে সহজ দেখেন, এটা বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে, একটু ভালো করে বলি। এই যে উড প্লাস ভার্বের বেস ফর্ম, এই বি কিন্তু V1 আর বি এর V3 হচ্ছে বিন, ওকে, উড প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমার এটার অ্যান্সার কি হতে পারে বলেন তো? একদম স্বাভাবিক, কোনো চিন্তার কারণ নেই, এই প্রশ্নের অ্যান্সারটা হতে পারে। এখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো আই উড বি, তাহলে এখানে অ্যান্সারটা কি? এই যে উড বি না, এই উড বিটা আমরা বুঝতে পারতেছি কখন হয়, যদি পরবর্তী অংশে পাস্ট হয়। তাহলে পাস্ট কোনটা? নো হচ্ছে V1, নোন হচ্ছে V3, নিউ হচ্ছে V2, হ্যাড নোন হচ্ছে কি পাস্ট পারফেক্ট। তাহলে অ্যান্সার কি? সি নাম্বার। তাহলে এই যে আমরা একটা অংশে উড প্লাস ভার্বের বেস ফর্ম আছে, আর উড কখন থাকে আমরা জানি, পাস্ট থাকলে উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, তার মানে কি? আনসার কি? সি নাম্বার। তাহলে আমরা এভাবে চাইলে সেকেন্ড কন্ডিশনাল যত প্রশ্ন আছে সলভ করতে পারি। দেখেন আরেকটা প্রশ্ন দেখাই, আমার মনে হয় আরো ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে ভাই, এটা সোনালী ব্যাংক সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এত বড় প্রশ্ন দেখলে আপনার মাথা ঠিক থাকবে? এত বড় প্রশ্ন, কিন্তু ভয়ের কোনো কারণ নাই, জাস্ট আমি একটা জিনিস আপনাকে দেখাই, একটু মন দিয়ে খেয়াল করুন। এখানে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন ইফ কন্ডিশনাল আছে, এই যে ফাউন্ড,
দেখেন ফাউন্ড 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 সবগুলোতেই আছে। আর ফাউন্ড থাকা মানে কি বি2, তারপরে বলবো উড প্লাস ভার্বের বেস ফর্ম। আপনি এই ভার্বটা দেখবেন, ইফ দেখবেন, আর কোনো কাজ নাই, ভার্বে চলে আসেন। উইল টেক হবে না, উইল টেক হতে পারে, টুক হবে না, উইল বি হবে না। তার মানে দেখেন এই প্রশ্ন, এত বড় প্রশ্ন সলভ করতে অনেক সময় লাগছে না, মাত্র অল্প একটু সময় লাগছে। কিভাবে যে বুঝলেন, এই যে জাস্ট আগে ইফ কন্ডিশন শিওর হয়ে নিলেন, এই ভার্বটা শিওর হয়ে নিলেন, এরপরে দেখবেন কোথায় উড আছে, কোথায় কুড আছে, কোথাও মাইট আছে। যখন দুইটা থাকবে তখন আমরা আলাদা করতাম, বাট দেখেন একদম ইজি। এগুলো হচ্ছে স্বাভাবিক প্রশ্ন, বাট আপনার জানা না থাকলে আপনি কনফিউজড হয়ে যাবেন, এটা কনফার্ম। তার মানে দেখেন আরো কত ইজি, জাস্ট আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারলে আর আপনার বেসিক স্ট্রং থাকলে হাজার হাজার প্রশ্ন সলভ করা যায়। তাহলে আমাকে এই ভিডিওটা পজ করে আপনার এই প্রশ্নের অ্যান্সার কি হতে পারে, এই যে 9 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু কমেন্টে জানাই দেন তো। কমেন্টে কিন্তু অবশ্যই জানাই দিবেন। এরপরে দেখেন, এরপর আমরা যদি আসি পরবর্তীতে একটু চলে আসি, আমরা যদি একটু খেয়াল করি। আচ্ছা ঠিক আছে, আমরা এগুলো সলভ করতেছি না, এগুলো ইজি, আপনারা পারবেন। আমি রুল নাম্বার 4 চলে যাচ্ছি। রুল নাম্বার 4 আমরা একটু ভালো করে খেয়াল করব। আমরা বলেছিলাম হ্যাড প্লাস বি3 থাকলে উড কুড মাইট হ্যাভ প্লাস বি3, জাস্ট এটাই অ্যান্সার। কি হ্যাড প্লাস বি3 থাকলে কি হবে, উড কুড মাইট হ্যাভ প্লাস বি3, জাস্ট এটা মনে রাখলেই হয়ে যাবে, আর কোনো কাজ নাই। মনে রাখবেন ইফ বাক্যে না থাকলে হ্যাড দ্বারা আনবো হয় যে হ্যাড প্লাস বি3, হ্যাড সাবজেক্ট বি3, হ্যাড সাবজেক্ট বি3 থাকলে আপনার আর কোনো চিন্তা করতে হবে না। একটু প্রশ্ন সলভ করে তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন তো কি আছে, 17 নম্বর প্রশ্ন। দিস কুড হ্যাভ ওয়ার্কড, এখানে দেখেন কুড হ্যাভ ওয়ার্কড, কুড হ্যাভ ওয়ার্কড হচ্ছে বি3, কুড হ্যাভ ওয়ার্কড, এখানে কি দেখেন ইফ আছে। তাহলে ভাই আপনি শিওর হয়ে নিলেন এটা কি ইফ আছে, কুড হ্যাভ ওয়ার্কড, এটা কোথায় বসে, থার্ড কন্ডিশনালি। কখন বসে, হ্যাড প্লাস বি3 হলে। তাহলে অ্যান্সার দেখেন আই ড্যাশ বিন মোর কশাস ফর সাইটেড। তাহলে আমাকে একটু বলেন তো এটা আসলে কি। দেখেন 36তম বিসিএস, 35তম বিসিএস, 45তম বিসিএস, বন অধিদপ্তর, ওকে, তারপরে প্রহরী জুনিয়র ওয়ার্ল্ড। তাহলে চিন্তা করেন এই প্রশ্ন থার্ড কন্ডিশনাল, আবার বলি থার্ড কন্ডিশনাল এত এত গুরুত্বপূর্ণ। আপনাদের এখান থেকে পরীক্ষায় পাবেন 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 100%। ফার্স্ট সেকেন্ড থেকে যত পাবেন না, থার্ড থেকে পাবেনই। তাহলে একটু দেখেন এটা আনসার কি হতে পারে। আমরা একটু যদি একটু চিন্তা করি, দেখেন এটা কি হ্যাড, দেখেন এটা মাইট, দেখেন এটা হ্যাভ, দেখেন এটা উড। আচ্ছা বলেন তো অ্যান্সারটা কি হতে পারে, আপনি কমেন্টে জানান। তার মধ্যে আমি একটু বলে নেই, দিস কুড হ্যাভ ওয়ার্ক ইফ আই ড্যাশ বিন মোর কশাস ফার সাইটেড। কশাস মানে সচেতন, ফার সাইটেড মানে হচ্ছে কি দূরদর্শী। বলছে আমি যদি সচেতন হতাম, আমি যদি দূরদর্শী হতাম, তাহলে আমি কাজটি করতে পারতাম। এখন মনে রাখবেন, আমরা এই যে যদি আমরা চিন্তা করি, আমরা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নেই বা ইংরেজি পড়ার জন্য, যেমন ল্যাঙ্গুয়েজ, স্পোকেন, গ্রামার, হ্যাঁ, বা ফ্রি হ্যান্ড রাইটিং, যেটার জন্য প্ল্যান করি, এটার যদি আপনার কমপ্লিট যদি মেন্টর না থাকে, মানে আপনি তো আসলে এটা পড়তে গেলে অনেক জায়গায় প্যাস লেগে খাবেন, কিন্তু যিনি মেন্টর আপনার, উনি তো এই বিষয়ে এক্সপেরিয়েন্স, উনি অনেকদিন ধরে পড়ান, উনি অনেকদিন ধরে গেলে অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, যার দরুন আপনার কি হচ্ছে জানেন, যার দরুন এই প্যাস লাগলে আপনার এই দূরদর্শিতা আপনার যদি থাকে তাহলে তো ভালো, আর যদি দূরদর্শিতা না থাকে আরেকজনের সাপোর্ট নেন, মেন্টর নেন, গাইডলাইন নেন। এটা হতে পারি আমি বা আপনার যাকে পছন্দ হয়। মনে রাখবেন আপনার এই যে মাস্টার বই 1231 পেজের বই, এই বইটা চিন্তা করেন, আমি প্রথম যখন আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম, আমি চিন্তা করছিলাম যে আমি এটা শেষ করব, পারিনি। এরপরে আমি যখন পড়ানো শুরু করলাম, আমি চিন্তা করেছিলাম শেষ করব, পারিনি। দেখেন এর কারণ হচ্ছে আমি শুরুর দিকে প্রচুর ভুল করেছি, কারণ হচ্ছে এটা শুধু না, এটা প্রত্যেকেই করে। বাট এখন আমি এই বইটা সম্পূর্ণভাবে কমপ্লিটলি পড়েছি। শুধু এই বই না, এই বইয়ের পাশাপাশি আরো যতগুলো বই আছে রেফারেন্স হিসেবে আমরা সেগুলোও পড়েছি। তাহলে এইটার জন্য আপনার আগে দূরদর্শী, কারণ আমি এখন কন্ডিশনাল সেন্টেন্স বলতে পারি, এইগুলো পড়লে আপনি এখান থেকে ভালো করতে পারবেন, এতটুকু পড়লে আপনার ব্রেন, কারণ ব্রেন তো ভাই 1231 পেজ মনে রাখবে না, ব্রেন বড়জন মনে রাখবে কি কন্ডিশনাল সেন্টেন্সে যে আমি যে একটা ফর্মুলা দিছি এইটাই, আর এই যে বাকিগুলো একটু পড়লে ডিটেইলস করলে আপনি প্রশ্ন সলভ করতে পারেন।
তার মানে আপনার দূরদর্শিতা প্ল্যান থাকলে যে কোনো কিছু করা সম্ভব। এই পরিকল্পনা, দূরদর্শিতা বা সচেতনতা না থাকলে আমি হচ্ছে বারবার যারা চাকরি পরীক্ষা নিচ্ছেন তারা বারবার খারাপ করবেন এবং করতেছেন আমি জানি। তারপরেও আমি একটু মনে রাখলাম, যদি একটা ক্লাস করবেন, যেটাই করবেন সেটা সেই জায়গায় যান যিনি এ বিষয়ে এক্সপার্ট, যিনি এ বিষয়ে নিয়ে যথেষ্ট গবেষণা অ্যানালাইসিস আছে। তাহলে আমরা অলরেডি অনেকে কমেন্ট করতেছেন আমি দেখতে পাচ্ছি, তবে আমি এটা যাচ্ছি না, আমরা একটু চলে আসি এখানে কি বসতে পারে। এখানে দেখেন বসতে পারে কি, এখানে বসতে পারে আমরা বলতে পারি উড বসতে পারে, এখানে বসতে পারে কি মাইট বসতে পারে, এখানে বসতে পারে কি হ্যাভ বসতে পারে, এখানে বসতে পারে কি হ্যাড বসতে পারে। চারটার মধ্যে কোনটা হবে ভাই? একটু ভালো করে খেয়াল করেন। এই যে বিন, বি এর ভিতরে কি বলছিলাম বিন, তাহলে বলেন তো কোনটা অ্যান্সার হবে? তাহলে কোনটা অ্যান্সার হবে বলেন? একটু দেখেন, আমরা এখানে বিন আছে, কিন্তু যে কুড হ্যাভ ওয়ার্কড এটা তো আগেই বলে ফেলছে, তার মানে মাইট হবে না, দেখেন মাইট হবে না, তার মানে দেখেন মাইট হবে না, উড হবে না, হ্যাভ হবে না, অ্যান্সার কি হ্যাড হবে। হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3 থাকলে অপর অংশে কুড হ্যাভ প্লাস ভি3। তাহলে এইভাবে কিন্তু চাইলে অ্যান্সার করা যায়। আমরা আরেকটা প্রশ্নে আসি, দেখেন তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা আমি এটা একটু পরে পড়াচ্ছি, কারণ আপনারা এখানে একটু প্যাচ লাগাই ফেলতে পারেন। আমি একটু সহজ জিনিসটা একটু দেখাই, হ্যাঁ একটু দেখেন। 18 নম্বরটা এটার পরে করাবো, ডোন্ট ওরি, কারণ 18 নম্বর একটু প্যাচ লাগবে, তো এই জন্য একটু আগে এই প্রশ্নের একটা প্রশ্ন করাইছি, আর একটা করলে আর একটু ইজি হয়ে যাবে। হ্যাড আই বিন, এই দেখেন তো হ্যাড বিন, তার মানে হ্যাড প্লাস ভি3 থাকলে কোন কন্ডিশনাল, এটা কি এখানে কিন্তু ইফ নাই, কিন্তু হ্যাড প্লাস ভি3 আছে, তার মানে কি থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল থাকলে কি হয় বলেন তো? হ্যাড আই বিন ইন ইউর সিচুয়েশন ড্যাশ দ্য অফিসার, এই বাক্যের মধ্যে অ্যান্সারটা দেখেন কি হতে পারে। 19 নম্বর দেখেন, হ্যাড বিন মানে হচ্ছে হ্যাড প্লাস ভি3 মানে কি উড কুড মাইট প্লাস ভি3, তাহলে অ্যান্সার কি হতে পারে? উড নট অ্যাকসেপ্ট, নো হবে না। আই উড অ্যাকসেপ্ট হবে না, হ্যাড অ্যাকসেপ্ট হবে না, অ্যান্সার হবে কি উড হ্যাভ ভি3, উড অ্যাকসেপ্টেড। তাহলে দেখেন হ্যাড আই বিন, হ্যাড আই বিন এটা থাকলে কি হবে উড হ্যাভ প্লাস ভি3। তাহলে আমরা সহজে দেখলেন, বুঝতে পারলেন, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষা আসছে, দেখেন পাশে লেখা আছে। তার মানে কি আপনি যদি চান খুব সহজে একটা প্রশ্ন খুব দ্রুত সলভ করতে পারবেন। এরপরে দেখেন 18 নম্বরটা আমরা গ্যাপ রেখে গেছিলাম, এখন আপনাদেরকে একটু পড়াই, একটু মন দিয়ে শুনেন। হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, এটা 26তম বিসিএস, রাজশাহী ইউনিভার্সিটি মেডিকেল, রাজশাহী কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক। তাহলে এখানে দেখেন তো ইফ আছে না, এখানে দেখেন তো হ্যাড ট্রাইড কি আছে, হ্যাড প্লাস ভি3 আছে না, তার মানে কি পরে কি বলবে উড কুড মাইট হ্যাভ প্লাস ভি3। তাহলে आंसर কোথায় আছে দেখেন তো, এই যে অ্যারেস্টেড ভি3 কিন্তু আছে, অ্যারেস্টেড ভি3 কিন্তু আছে, তার মানে কি উড হ্যাভ বসবে। তাহলে आंसर এ নাম্বারটা হবে, বি নাম্বারটা হবে না, সি নাম্বারটা হবে না, ডি নাম্বার এখানেও তো উড হ্যাভ আছে, তার মানে ডি নাম্বারটা হতে পারে। ভাই প্রশ্ন যদি একটু প্যাঁচাই দেয়, প্রশ্ন যদি একটু প্যাঁচ লাগাই দেয়, আপনার ব্রেন কিন্তু স্টার্ট হতে বাধ্য, কিন্তু চিন্তার কারণ না, একটু ভালো করে দেখেন। এখন এই জায়গায় ওই যে আমি একটা প্রশ্ন সলভ করে দিলাম না একটু আগে, যে যদি অ্যাক্টিভ প্যাসিভের খেলা মানে ভয়েসের খেলা, অর্থটা একটু দেখেন। হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাই টু লিভ দ্য কান্ট্রি, সে যদি দেশ ত্যাগের, লিভ মানে কি ত্যাগ, ট্রাইড মানে কি চেষ্টা করা, সে যদি দেশ দেশ ত্যাগের চেষ্টা করত তাহলে তাই কি গ্রেপ্তার করা হইতো। আচ্ছা ভাই একটু বলেন তো কখন আমরা গ্রেপ্তার করি? গ্রেপ্তারকে আমি নিজে নিজে বলবো ভাই আমার গ্রেপ্তার কর, আমি কি এটা বলবো? না, পুলিশ গ্রেপ্তার করবে, সে নিজে নিজে কাজ করবে না। সাবজেক্ট যখন নিজে কাজ করবে না, নিজে বলছে নিজে কাজ করে না, তখন সেটা কি হয় প্যাসিভ, মানে অলস ব্যক্তি। আমি এটা মনে রাখছি, অ্যাক্টিভ মানে নিজে কাজ করবে, প্যাসিভ মানে অলস, সে নিজে করে না অন্যকে দিয়ে করায়। তাহলে আমাকে একটু বলেন তো কি হবে এখানে, কি হতে পারে এখানে? আমরা হতে পারে হি অ্যারেস্টেড, তাহলে আমাকে একটু বলেন তো এখানে কি হতে পারে? এই যে উড হ্যাভ, উড হ্যাভ হতে পারে, কিন্তু এখানে দেখেন প্যাসিভ করার কোনো সিস্টেম নাই, এই নাম্বারটা হবে না, এইখানে বিন নিয়ে আসতে হবে। মনে রাখবেন প্যাসিভে হ্যাভ হ্যাজ থাকলে এদের সাথে একটা বিন যুক্ত করতে হয় প্যাসিভে। তো এগুলো আমরা আরো ডিটেলস কোথায় পড়াবো? ভয়েস টপিক যেদিন পড়াবো সেদিন পড়াবো,
তবে এখানে জাস্ট মনে রাখবেন হি অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। আমরা এখানে সহজভাবে চিন্তা করব, বি নাম্বার সি নাম্বার তো হবে না, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, এ নাম্বার ডি হতে পারে। তখন আমরা একটু করব কি, অর্থটা বোঝার চেষ্টা করব। সে যদি দেশ ত্যাগের চেষ্টা করতো, তাকে গ্রেপ্তার করা হতো, মানে সে নিজে গ্রেপ্তার হইতো না, পুলিশ তাকে গ্রেপ্তার করতো, অন্যজন করতো। আর অন্যজন করলে কি হয়, প্যাসিভ করতে হয়। প্যাসিভ হচ্ছে হ্যাভ হ্যাজ থাকলে এদের সাথে কি যুক্ত করতে হয়, বিন যুক্ত করতে হয়। এই জন্য অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। তাহলে অ্যান্সার কি 18 ডি। তো এরকম প্যাচ লাগানো প্রশ্ন থাকতে পারে, ভয়ের কারণ নাই, আমি আছি তো, আমি আপনাদেরকে আরো প্রশ্ন সলভ করাবো। এই যে এরপরে মাস্টার বইয়ের যত প্রশ্ন আছে, আমার গবেষণা অ্যানালাইসিস করার যত প্রশ্ন আছে, বই ধরে ধরে সলভ করাবো। এত প্রেশার নেওয়ার কারণে, কিন্তু আগে মূল টপিকটা বুঝতে শেখেন, মূল জায়গাটা বোঝেন। অল্প একটু জানলে বাকি যত প্রশ্ন বলবো আপনি রিলেট করতে পারবেন, সেটা আমরা নেক্সট সলভ ক্লাসে দেখাবো। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তাহলে 18 গেল, 19 গেল। তো এই প্রশ্নগুলো আমরা যদি একটু ভালো করে দেখি, তাহলে আমাদের কিন্তু মোটামুটি থার্ড কন্ডিশনাল শেষ। আরেকটা প্রশ্ন আমরা একটু দেখাবো, দেখেন রুল 5, 5টা রুলের কথা বলছি না ভাইয়া, রুল 5 পড়াবো, এখান থেকে প্রশ্ন হয়। আর রুল 5 আমরা দেখতে পাচ্ছি এক্সেপশনাল, ব্যতিক্রম। 4টা হচ্ছে নিয়ম আর একটা হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম কেমন, যে ইফ কন্ডিশনাল থাকলে আমরা জানি ওয়ার, ওয়ার মানে কি বি টু, পাস থাকলে আনসার হবে কি উড প্লাস ভার্বের বেস ফ্রম, মানে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, তাই না, সেকেন্ড কন্ডিশনাল। তাহলে মনে রাখবেন যে ইফ থাকলে ওয়ার, পাস থাকলে পরে কি বলবে উড প্লাস ভার্বের বেস ফ্রম, কোন কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। এখন মজার প্রশ্ন হচ্ছে, যদি স্বাভাবিকভাবে তো এটা হবে, এটা নিয়ে তো আপনার কনফিউশন নাই, কিন্তু এটা যদি না থাকে, এই সেকেন্ড কন্ডিশনাল না থাকলে এই যে থার্ড কন্ডিশনাল উড হ্যাভ প্লাস ভি থ্রি, থার্ড কন্ডিশনাল। এই জায়গাটা আরো সহজভাবে বলি, যদি ওয়ার থাকে কিন্তু সেকেন্ড কন্ডিশনাল নাই, তার মানে চোখ বন্ধ করে থার্ড কন্ডিশনাল দিবেন, এটাই হচ্ছে মূল কথা। প্রশ্ন দেখি আরো সলভ করি। দেখেন এখানে আমরা যদি একটু খেয়াল করি, ইফ আই ড্যাশ এ বার্ড আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই, এটা কি রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে না, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। এখানে একটু দেখেন কি আছে, ইফ আই বার্ড, আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই। আচ্ছা আমাকে একটু বলেন তো আমাদের এখানে কি আছে, এই যে উড হ্যাভ ফ্লো, ফ্লাই এর ভিতরে হচ্ছে ফ্লোন, ওকে। তাহলে দেখেন তো এটা কি আছে, উড হ্যাভ ফ্লোন। এখন মজার প্রশ্ন হচ্ছে উড হ্যাভ ফ্লোন মানে কি, হ্যাড প্লাস ভি থ্রি থাকতে হবে, কিন্তু এই বাক্যে তো দেখেন ইফ আই আ বার্ড, এখানে কি আছে বিকাম, এখানে কি আছে ওয়াজ, এখানে কি আছে ওয়ার, এখানে কি আছে হ্যাড। তাহলে ভাই এটাতে উড হ্যাভ, তা এখানে হ্যাড প্লাস ভি থ্রি হওয়ার কথা না, এ এবং বি নাম্বার তো হবে না। এখন সি ডি হ্যাড প্লাস ভি থ্রি, এখানে কি ভি থ্রি আছে, ভি থ্রিও নাই, তার মানে ডিও হবে না। তাহলে আনসার কি নিতে হবে, ওয়ার নিতে হবে। মনে রাখবেন যদি উড হ্যাভ ভি থ্রি মানে ওয়ারের পরে উড প্লাস ভার্বের বেস ফর্ম না বসে, সেকেন্ড কন্ডিশনাল না বসে, তাহলে থার্ড কন্ডিশনাল নিয়ে আসতে হবে। এটাই মূলত হচ্ছে এক্সেপশনাল প্রশ্ন। আমরা আশা করি এই প্রশ্নগুলো পারবো। দেখেন আরেকটা আসে জগন্নাথ ইউনিভার্সিটি 9-10 সালে, একটু দেখেন এখানে কি বলছে, আপনারা আনসার করবেন ইফ আই ড্যাশ উড নট হ্যাভ ডান দিস, তাহলে আনসার কি হবে, আনসার হবে ওয়ার। তো প্রিয় ভাই বোন, এই কন্ডিশনাল সেন্টেন্সের যেই 5টা রুল থেকে বিভিন্ন চাকরি পরীক্ষা, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন হয় এবং হবেই, আমি সেটা পড়িয়েছি। আরেকটা রুলস হতে পারে আনলেস, বাট আনলেসটা আমরা এই টপিকে পড়াবো না, আনলেসটা আমাদের আরো যে টপিক আছে সেই টপিকগুলোতে আমরা যেহেতু পড়াবো, সো এই টপিকটা এই জন্য এখানে স্কিপ করতেছি। বাট আমরা এতটুকু পর্যন্ত বললাম। আমাকে একটু বলবেন প্রিয় ভাই বোন, যে এরকম প্রশ্ন যদি হয় আপনি অ্যান্সার করতে পারবেন কিনা একটু কমেন্ট করে জানাবেন, এবং ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন সেটাও কিন্তু আমাকে জানাবেন, কারণ আপনাদের উৎসাহ অনুপ্রেরণা পেলে আমি আরো ক্লাস করবো, আরো ক্লাস ইনশাল্লাহ আপলোড দিব আপনাদের উদ্দেশ্যে। তারপরে দেখেন আমরা এখানে বুঝতে পারলাম যে ক্লাস কেমন লাগলো, আপনারা বলেছেন। প্রিয় ভাই বোন, এই জিনিসগুলোর জন্য আমরা জানি, যদি বাজারে অনেক বই আছে, অনেক বই আছে, এত বই পড়তে গেলে আপনার মাথায় প্যাচ লাগবে, তবে একদম ফাউন্ডেশন বা মূল বই সেটা হচ্ছে টফেল এবং হচ্ছে মাস্টার বুক। এই টফেল এবং মাস্টার বুক এই দুইটা বই যদি কমপ্লিট করতে পারেন, আমি আপনাকে কথা হচ্ছে আপনার ভাই বাংলাদেশের যত কম্পিটিটিভ পরীক্ষায় থাকুক, মেডিকেল, নার্সিং, হ্যাঁ, জব, অ্যাডমিশন, আপনি সব জায়গায় টপ করবেন।
তাহলে মজার বিষয় হচ্ছে আপনি এই জায়গাটা ভাই একটু মন দিয়ে পড়েন, এই জায়গায় একটু এই দুইটা বই পড়েন, একটা বেসিক বই আগে মাস্টার শেষ করেন, তারপর টোফেল পারলে পড়েন, না পড়লেও সমস্যা নেই, পড়লে ভালো। তো এই টোফেল এবং মাস্টার যারা পড়তে চান তাদের জন্য ভাই প্রিয় ভাই বোন আলহামদুলিল্লাহ অবশেষে আপনাদের অনেক দিনের স্বপ্ন মাস্টার বইটা নিয়ে রেখে দিয়েছেন বাট পড়তেছেন না, তাদেরকে নিয়ে অল কম্পিটিটিভ ইংলিশ বই ধরে ধরে শেষ করানো হবে। কিভাবে পড়ানো হবে জান, আজকে পড়াইলাম না, এটা হচ্ছে আমার মূল ক্লাস। এই মূল ক্লাস পড়ানোর পরে কি করব জানেন, মাস্টার বইয়ের যে কন্ডিশনাল সেন্টেন্স টপিক আছে না, 1 থেকে 182টি প্রশ্ন ধরে ধরে সলভ করাবো, প্রত্যেকটা প্রশ্ন সলভ করাবো, যেগুলো প্রবলেম থাকলে সেগুলোও সলভ করাবো। তার মানে বুঝতে পারতেছেন আপনার প্রস্তুতিটা কেমন হবে, জাস্ট বেসিক টু অ্যাডভান্স কমপ্লিট আপনার প্রস্তুতি হয়ে যাবে, আমি আপনাকে কথা দিচ্ছি। প্রিয় ভাই বোন, এই হচ্ছে বিষয়, যারা বইয়ের কথা বারবার বলতেছিলেন কোন বই পড়বেন, এটা পড়বেন। আর যদি মনে হয় যে না একজন অভিজ্ঞ মেন্টর দরকার, তাহলে আমি বলবো আমার একটা অল্প খুবই সীমিত ফি, যারা ভর্তি হতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন 01326881526, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, কল দিবেন না, এত কল ধরা আমার পসিবল না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে একদিনের মধ্যে আপনি রিপ্লাই পাবেনই। তো 01326881526 এই হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমাদের এই কোর্সের আরো বিস্তারিত বলবো। তো প্রিয় ভাই বোন, ক্লাস কেমন লাগলো, কিরকম লাগলো, কোথাও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেবো। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।